প্রশ্ন দেখছেন বা আগামীতে দেখবেন, সবাইকে অভিনন্দন ও আসসালামু আলাইকুম। আপা, এটা হলো মানে ভারতের চরিত্র, এটা জঙ্গি রাষ্ট্র, এর চরিত্র চরিত্র বদলাবে না। হাইকমিশন থাকলে কি না থাকলে কি এর কোনো প্রভাব নেই সীমান্তে। সীমান্তে একটা বড় জিনিস দেখেন, যে বিডিআর শুধু লাশ নিয়ে আসতো আওয়ামী লীগের সময়, সে বিডিআর ঘুরে দাঁড়াইছে। এটা আমাদের বড় প্রাপ্তি। আমাদের আসল চেহারা, আসল যে সাহসিকতা ফুটে তুলছে। সাথে ছিল এলাকার জনগণ। আপনি দেখছেন বিএসএফ এর সাথে কিন্তু ভারতীয় নাগরিকরা কেউ নাই, হুম। কিন্তু আমাদের পুরা জনগণ। আপনি তারকারা বেটা, এটা কিছুই না, তারকারা বেড়া আমাদের জন্য। আমাদের সীমান্ত বাড়াই দিব। তুমি আইন মানতেছো না, আমরা আইন মানবো না, পরে বার্গেনিং করবো জায়গা নিয়ে। সীমান্তে হুম। তার কাটতে আমার কখন লাগবে আমি জানি না। সরোয়ার আছে, ইনফেন্ট্রি, আমি ইনফেন্ট্রি। আমাদের জনগণ বেশ জানুক, বাড়াবাড়ি করলে ক্ষতি হবে ভারতের, আমাদের কিচ্ছু হবে না। কারণ ওই পার বাংলার প্রতিবেশী, এই পারের লোক এক। এটা হয়তো যশোরের সাথে মিলবে না, কুষ্টিয়ার, বাট যে যে এলাকার ঘটনা ঘটতেছে এপার ওপার, কিন্তু এরা বহু পূর্ব থেকে আত্মীয় এবং পরিচিত। বহু পূর্ব থেকে স্বাধীনতার পর বহু বছর ছিল তার কাটা ছাড়া। তার কাটা দিতে বেশি বছর হয় নাই, প্রায় আমরা যাতায়াত করতাম, তেমন কিছু আসা যায় নাই। এখন তার কাটা দিয়ে তারা আমাদেরকে আটকাতে যাচ্ছে, তোমরা বাংলাদেশি, ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি, বাঙালি না। এটা হলো ভারতের দর্শন। আপনি দেখেন এপার বাংলা ওপার বাংলার প্রতিটা বিএসএফ এর এলাকায় দেখেন, সীমান্ত এলাকায় এরা এক, কালচার এক। ওই বিএসএফ হলো বহিরাগত। হুম। যদি ঝামেলা বাড়ে, এপার বাংলা ওপার বাংলা মিলে যাবে, বিএসএফ দৌড়ানি খাবে। এটা ভয়ঙ্কর খেলা খেলতেছে মোদী, চিন্তাও করতেছে না কেন্দ্র সরকার তারা কি ভুল করতেছে। আর কিন্তু তাকে এখানে বলা আমাদের হচ্ছে যে বাংলাদেশি বাংলা ভাষায় যারা কথা বলতেছে তাদেরকে মানে ছেলে পাঠাচ্ছে। তো সেখানে সবাই যে বাংলা ভাষী যারা, তারা যে সবাই বাঙালি, বাংলাদেশি, সেটাতে কিভাবে মানে প্রমাণ হচ্ছে? দেশ তো ভাগ হয়েছে পরে, বন্ধন তো অনেক আগের থেকে। কারো দাদা ওই পারে, দাদার কবর ওই পারে আছে, বড় দাদার কবর ওই পারে আছে, কারো পাকঘরের উপর দিয়ে সীমান্ত গেছে। আপনি এই এই বন্ধনটা ছুটাবেন কেমনি? এই যে আমরা তথাকথিত গরু চোর, আসলে গরু চোর কেউ না। এর কেনাকাটা হয়, গোপনে নিয়ে আসে, কখনো বিএসএফ কমিশন না পেলে তারা গুলি করে, মূল জায়গায় এটা। আর আপনি এগুলি তার কাটা দিয়ে কিন্তু ওই সামাজিক বন্ধনটাকে বিভেদ করা যায় না, এর মিলে যায়। এখন এটা বাড়াবাড়ি করলে তাই হবে, পশ্চিমবঙ্গ আমাদের হয়ে যাবে, কোনো হুম। সমস্যা নাই। এখন আমরা এমন এক কিন্তু জাতি, আমরা তো কথা বলতে পারি না, সেটাতে কি আমাদের সমস্যা না? না না আমরা বলতেছি তো, আমরা বলবো আর কঠিন ভাবে। এই যে সবুর খান ছিলেন, যার জন্য খুলনা আজকে আমাদের সাথে, খুলনা সবুর খান, আমরা তো সবুর খানকে রাজাকার বানাই দিয়েছি আমাদের চরিত্রে। আজকে আমরা গিয়েছিলাম আপা, আমাদের দলের পক্ষ থেকে নব সলিমুল্লাহ কবরস্থান। ওই এলাকার লোকজন জানে না সলিমুল্লাহ কবরস্থান কোন জায়গায়। খুব কষ্ট লাগে। এই ভদ্রলোক এই 1905 সাল থেকে কি কাজ করে নাই এই মুসলমান জাগরণ, বাংলাদেশি জাগরণের জন্য। তার কবরটা আইডেন্টিফাই নাই, জেলখানা পাশে। আমাদের ঘাম বেরিয়ে গেছে এটা খুঁজে বের করে ঢুকতে। হুম। খবরটা দেওয়া হয়েছে ভাবে পুলিশের দাঁড়ে, যাতে কেউ লাশ দেখতে না পারে। আসলে আমরা যে অতীত ইতিহাসটাকে সম্মান না করি, আমরা যেতে পারবো না। আচ্ছা আসি আমাদের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত তো উদ্ধত্তপূর্ণ আচরণ কথা বলছে। দুই বাংলা এক হয়ে কাজ করবে, মানে ওর সাথে আমার কি কাজ? ওর সাথে আমার কোনো কাজ নাই। নেড়া বেলতলা একবার যায়, কিন্তু আমরা বাঙালিরা হাসিনা পাল্লা পেরে কয়েকবার গেছি, আমরা আর যাবো না। হুম। আমরা আর কাছে আমার কেমন কিছু নাই, ঠেকা নাই। আমরা আমাদের চিকিৎসাটা ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ। আমরা সচ্ছল। আমাদের পর্যটনের জন্য ভালো ভালো জায়গা খুঁজে বেরোচ্ছে, আমাদের জনগণ এই জায়গায় বেড়াতে পারবে। ভারতে না গেলে আমাদের চলবে। দেখেন না কি হয় ভারত শেষ পর্যন্ত। ওদের উপর আমাদের উপর পশ্চিমবাংলা, এই পশ্চিম বাংলায় আমাদেরকে দাবাইছে দীর্ঘ অনেক বছর। ইংরেজদের নাম দিছি আমরা, আসলে কে করছে আমাদের বিচার? এই পশ্চিমবাংলার হিন্দুরা। এরা বিচার করে আমাদেরকে পাঠাইছে। ফরিদপুরের লোক, নোয়াখালীর লোক, আন্দামানে সব বাঙালি ছিল। এই রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে আন্দামানে, কালাপানিতে। আজকে সেইটাও এখনো করতেছে। সেই নব সলিমুল্লাহ মারা গেছে, আর শেষে মারা গেল হাদি। এই আধিপত্য চলবে না। আমরা ঘুরে দাঁড়াতে শিখছি, আমাদের জনগণ ঘুরে দাঁড়াতে শিখছি। আপা আমি তৃণমূলে কাজ করি, কথা বলি লোকজনের সাথে, আমি দেখি তাদের চাওয়া পাওয়া কি। আমাদের ভাষায় এক, তার এত খুশি, ভারতকে গালি একটা দিচ্ছি মনে করেন, তারা মহা খুশি। হুম। এই সুশীল মিনিয়ে মিনিয়ে কথাবার্তা আমরা শুনতে রাজি না, পরিষ্কার সরাসরি কথা। এমন কিছু হয় না ভারত থেকে আমরা না, ভারত কিছু না করলে আমরা মরে যাবো। নো, আমাদের গর্বিত প্রবাসী আছে, তাদের জন্য আমরা গর্বিত। তাদের জন্য আমরা তেমন কিছু করতে পারিনি, করা উচিত। সুতরাং ভারতকে ভয় পেয়ে নজর দেওয়ার কোনো অবকাশ নাই। এই অ্যাম্বাসেডার আবল তাবল যাই বলুক, তাকে প্রথমেই শর্ত হবে আওয়ামী লীগদের ফেরত পাঠান দণ্ডের জন্য, পরে আমরা আলোচনা করবো কি হবে কি হবে না। এর আগে আলোচনা নাই, কোনো বন্ধন নাই। ধন্যবাদ আপা।
অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার সারোয়ার আপনার কাছেও শুনতে চাই যে এই যে উনি বললেন ত্রিবেদী যে দুই বাংলা একসাথে কাজ করবে, মানে 160 কোটি জনগণ একসাথে কাজ করবে, একই শক্তি প্রদর্শন করতে পারবে। এইটা কি আসলে সম্ভব? মানে বন্ধুত্ব সম্পর্ক থাকলেও কি এটা, মানে এটা কি মেনটেন করা সম্ভব কিনা দুই বাংলা একসাথে, বা দুই ভারত এবং দুই বাংলা না, উনি বলেছে যে ভারত এবং বাংলাদেশ পার্শ্ববর্তী দুই দেশ আমরা একসাথে কাজ করব একই দুঃখ। কিন্তু খুশিনের ব্যাপারে যে উনি তেমন কোনো ব্যাখ্যা উপস্থাপন করেননি। এতে করে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক দুজনে, আমার প্রিয় মানুষ এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, হাসিন স্যার অনেকটা বলেছে। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, ল প্র্যাকটিস করি, সেনাবাহিনীতে চাকরি করেছি, পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছি, এবং ইতিহাস সম্বন্ধে যতটুকু আমার জ্ঞান রয়েছে, আমাদের যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এখানে বাংলাদেশ ইজ ক্রিয়েটেড উইথ ফল্টি জিওগ্রাফি, একটা ভুল ভৌগোলিক অবস্থা নিয়ে সৃষ্টি হয়েছে। 1947 সালে যে ভাগটা হলো ইন্ডিয়া এবং পাকিস্তান, সেইখানে লাহোর রেজুলেশনসে বলা হয়েছিল একাধিক মুসলিম স্টেটস। সেই একাধিক মুসলিম স্টেটের পরিবর্তে একটা স্টেট হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার নাটকের ডায়লগ ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা এবং 7 সিস্টার সহ। তাহলে এইটা একটা ভায়াবল রাষ্ট্র হতো। তার মানে আমি যে বললাম যে বাংলাদেশ যে ভুলভাবে একটা ছোট্ট জমি নিয়ে গঠিত হয়েছে, এইটার ফলস লাইনটা হলো 1947। এরপরে একাত্তর ঘটলো। আমরা অনেকবার বলেছি যে ইন্ডিয়ান তথাকথিত সাপোর্ট মূলত দুই কারণে হয়েছিল। একটা হলো পাকিস্তানকে ডিভাইড করা, যাতে তাদের এই দিলেন পূর্ব পাকিস্তানে ডিফেন্স স্পেন্ডিং কমানো যায়। তাদের যে এখানে 3 ডিভিশন সৈন্য লাগতো পাহারা দিতে, 4000 কিলোমিটার বর্ডার লাইন, সেটা তাদের এখন লাগছে না। এখন শুধু তাদের যে বিজেপি, এইগুলো দিয়ে তারা কাজ করছে। তো সেইখান থেকে যখন 71 হলো, 71-এর থেকেই বাংলাদেশকে নিয়ে যে ভারতের ষড়যন্ত্র, এটা তো অত্যন্ত পরিষ্কার, সবাই জানে যে তাদের ষড়যন্ত্রগুলো কি। এবং ইন্ডিয়ান যে ফরেন পলিসি কনসেপ্ট, এই চাণক্য পলিসি, যেখানে নেইবারিং কান্ট্রিকে বলা হয়েছে আইদার এনিমি অর স্লেভ। সো পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলো সব এনিমি রাষ্ট্র তাদের। সো বাংলাদেশ গত 15 বছরে, মানে আওয়ামী লীগ রেজিমে ছিল একটা স্লেভ স্টেট। তারা ধরে এনেছিল যে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য, এবং শেখ হাসিনা সরকার, এই পতিত স্বৈরাচারী সরকার, এমনই অঙ্গরাজ্যের মতো কাজ করেছে, এমনই সাবসার্ভিয়েন্ট হিসেবে কাজ করেছে, যে নিজে বক্তব্য দিয়ে বলেছিল যে যা কিছু ইন্ডিয়াকে দিয়েছি তারা আজীবন মনে রাখবে। তো সেই ক্ষেত্রে যে ইন্ডিয়া এই যে একত্রে কাজ করবে, ওয়েল, রিজনাল কনসেপ্টে ইউরোপিয়ান ইউনিয়নের মতো সেটা হতে পারে, কিন্তু তার আগে যে ভারতের যে এই ফল্টি ফরেন পলিসি, ভারতের যে অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য নেইবার্স, সেইটা যতদিনে চেঞ্জ করতে না পারবে, যতদিনে এটা না করতে পারবে যে কেন বাংলাদেশে বা পাকিস্তানে বা অন্যান্য নেইবারিং কান্ট্রিতে কেন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি হয়, বাংলাদেশে এই মুহূর্তে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এবার হাই। যার কারণে এই বাংলাদেশে যে তার যে, যদি আমি সহযোগিতা কোঅপারেশন অ্যাপ্রোচ ধরি, তাহলে সার্কটাকে আপনি বিলীন করলেন কেন? আপনি তো, সার্ক তো সবচেয়ে বড় ফোরাম ছিল, সবচেয়ে ভালো ফোরাম ছিল। আপনার বক্তব্যের পজিটিভ দিকটা যদি আমি ধরি যে রিজিওনাল কোঅপারেশন হিসেবে একসাথে কাজ করবেন, তাহলে তো আপনার প্রথম চেষ্টা করতে হবে এই সার্কটাকে রিভাইভ করা। তো এরপরে আপনি কিরকম আমাদের নেইবার দেখেন, যে আপনি প্ল্যান করছিলেন যে নেইবারে আপনি এই বর্ডার এলাকায় সাপ এবং ছাড়বেন, কুমির ছাড়বেন। দেখেন চিন্তা ভাবনা আসে কোথেকে। তো এই 47 সালের আরেকটা ফল লাইন ছিল যে পৃথিবীর কোথাও ধর্মের ভিত্তিতে দ্বিজাতি তথ্য আসে নাই। ধর্মের ভিত্তিতে এই উপমহাদেশ, শুধুমাত্র এই উপমহাদেশ ধর্মের ভিত্তিতে কি, সেটা দেখা গেল যে মুসলমান এবং ইন্ডিয়া এক রাষ্ট্রে থাকতে পারছে না। অথচ শেরে বাংলা বিং এ মুসলিম লিডার, সেইখানে হিন্দু অধ্যুষিত কলকাতায় কিন্তু সে মেয়র ছিল, সেই অবিভক্ত বাংলার সে মুখ্যমন্ত্রী ছিল, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ঢাকা সুপ্রিম কোর্ট 6 বারের সভাপতি ছিল। তো সেই সময় যে নেতৃত্ব উনি দিয়েছেন একত্রিত, এবার বাংলার মানুষ ওখানে যেত, ওপার বাংলার মানুষ এদিকে আসতো। আমাদের যে বাড়ি পিরোজপুর বা বাগেরহাট, খুলনা, এখান থেকে তো অনেকে বাজার করতেও সেই কলকাতা যেত। বাড়ি ঢাকা আসার, কলকাতা আসা অলমোস্ট সেম। তো এইটাকে, এই ডিবেটটা করলো কে? আপনি রিসার্চ ওয়ার্ক বেড়েছে যে হিন্দুদের একটা প্রবণতা ছিল এইটা জিন্নের উপরে দায় চাপিয়ে দেওয়া, যে জিন্ন এই ভাগটা করেছে। কিন্তু পরবর্তীতে যশবন্ত সিং, জিন্না মাই ফ্রেন্ড, এই বই সহ আরো অনেক বইয়ে রিসার্চ বের হয়েছে যে এইটা হিন্দু, এই কংগ্রেস হলো এই সাবকন্টিনেন্টে ভাগ করেছিল। তো ইন্ডিয়া যতদিন পর্যন্ত তাদের এই ভুলগুলো কারেকশন না করে, তাদের ফল্টি
এই ফরেন পলিসি তারা না করে, সেইগুলো যদি ঠিক না করে, সার্ক যদি রিভাইভ না করে, তাদের এই যে মেন পলিটিক্যাল অ্যাপ্রোচ সেইগুলো যদি ঠিক না করে, তাহলে ইন্ডিয়ার সাথে কোনো নেইবারির সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি ওই 2 নম্বর কারণটা একটা বলছিলাম যে পাকিস্তানকে ভাগ করে তাদের ডিফেন্স স্পেন্ডিং কমানো এবং বাংলাদেশকে একটা সাবসার্ভিয়েন্ট রাষ্ট্র হিসেবে ব্যবহার করা। আরেকটা বড় কারণ ছিল বাংলাদেশকে লুটপাট করা। সেই লুটপাট 1971 সালের 16ই ডিসেম্বরের পরেই শুরু হয়েছে। অনেকের বইতে এটা লেখা বের হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে যশোর ক্যান্টনমেন্ট সমস্ত এই গাজীপুর তারপরে অন্য যে যত ক্যান্টনমেন্ট ছিল সেখান থেকে অস্ত্র থেকে শুরু করে ভেসিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। এই ছিল তাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্যের মূল উদ্দেশ্য। শত শত হাজার হাজার ট্রাক এখান থেকে সেখানে লুট করে নিয়ে গেছে। লুটে সেখানে থেমে থাকে নাই, এরপরে সব সময় তারা সুযোগ হচ্ছে কখন বাংলাদেশকে লুট করবে, কখন বাংলাদেশে একটা যে ফিফথ কলমিস্ট সৃষ্টি করছে, যারা তথাকথিত ইন্ডিয়ান প্রেমী। এই ইন্ডিয়ান প্রেমী যারা, তারা সব টাকা পয়সা নিয়ে ইন্ডিয়া চলে যায়। এই ইন্ডিয়া শেখ হাসিনা চলে গেছে, তার বোন চলে গেছে, 90% আওয়ামী লীগের টপ লিডারশিপ টাকা পয়সা ইন্ডিয়া পাচার করে। আমাদের পিরিজপুরে একটা কুখ্যাত এমপি ছিল, একদম ওই জলহস্তির মতো দেখাইতো, আউয়াল নাম, এইরকম দাড়ি দেখলে, সব টাকা নিয়ে ইন্ডিয়া চলে গেছে। অনেকে বলে ইন্ডিয়া সে বাড়িও গেছে, সেই এখন সে পালাই ইন্ডিয়া গেছে, কারণ ওরা বাংলাদেশকে বাংলাদেশ ভাবে না, নিজের দেশ ভাবে না। তারা এখানে চুরি করে ইন্ডিয়াতে টাকা পাচার করার জন্য, এবং যেই মুহূর্তে মানুষ ফুসে ওঠে, গণউদ্বোধন হয়, ওখানে পালাই যায়। ইন্ডিয়ার সাহায্য নিয়ে আবার কবে বাংলাদেশ আসবে, আবার কবে লুটপাট করবে, সেই চিন্তায় তারা সবসময় বসে থাকে, এবং ইন্ডিয়া সেইটাকেই সবসময় সমর্থন করে। অর্থাৎ উনি যদি ভালো স্পিডে বলেও থাকেন, এই হাইকমিশনের এই বক্তব্য বাংলাদেশ মানুষ নেগেটিভ রিয়াকশন করবে। আপনার 140 কোটি বা আমাদের 20 কোটি, এইটা কখনই একভাবে হবে না। কারণ এই যে পিস আর হারমোনি, এই যে সংহতি, এই যে রিজনাল কোঅপারেশন, এইটা আপনারাই নষ্ট করছেন। আজকে গত 15 বছরে এমন ভাবে আপনি দেশকে চালিয়েছেন যে বইতে লেখা পর্যন্ত বেড়েছে। তৌহিদ হোসেন যে অ্যাডভাইজার ছিল, তার বই ভিতরে বেড়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা পোস্টিং প্রমোশনে ইন্ডিয়া ইন্টারভেন করতেন। তো আপনি ইন্টারভেন করবেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান থেকে সেনাপ্রধান, আইজিপি, সচিব কে হবে, সব আপনি ইন্টারভেন করতেন। এমনও শোনা যাচ্ছে এই যে সরকার গঠন হয়েছে নির্বাচনের পরে, বিএনপি সরকার, এখানে নাকি 1 ডজন এই ইন্ডিয়ান প্লান্টেড লোক আছে, এবং এটা তো ওপেন। একজনের নাম তো নামই হয়ে গেছে রসালাউদ্দিন। আপনি দেখেন তার কথাবার্তা দেখেন, মানে ঘুরে ফিরে মানে একটা ইন্ডিয়ান এপিজমেন্ট পলিসি। তো সেই জন্য আমি তারেক সাহেবকে বলবো যে ওনার বাবা যে পলিসি করেছিলেন, এপিজমেন্ট পলিসি পৃথিবীর সব জায়গায় ফেল করছে, সব জায়গা। আপনি যদি এই এপিজমেন্ট পলিসি না থামাতে পারেন, তাহলে আপনারও পতন হবে, আপনিও এটা কনসিকুয়েন্স ফেস করবেন। বি ভেরি কেয়ারফুল। সেকেন্ড ওয়ার্ল্ডের সময় ব্রিটেন একটা এপিজমেন্ট পলিসি ফলো করেছিল হিটলারের পক্ষে, যে ঠিক আছে সে পোল্যান্ডটা দখল করুক, থেমে যাবে। কিন্তু হিটলার কিন্তু সেখানে থেমে থাকে নাই। হিটলার পরে কিন্তু ফ্রান্স দখল করছে, এবং একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে। সো দেশীয় স্বার্থ, জনগণের স্বার্থ সবার আগে বাংলাদেশ যদি আপনি বুঝে থাকেন এবং মিন করে থাকেন, তাহলে আপনার ক্যাবিনেটে যদি ইন্ডিয়ান পদলেহনকারী যারা আছে, তাদেরকে অবশ্যই আস্তে আস্তে এখান থেকে সরাই দিতে হবে, না হলে আওয়ামী লীগের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটার সাথে যে ইন্ডিয়া একটা স্টুপিড রাষ্ট্র, একটা এই হিন্দুত্ববাদী রাষ্ট্র, সেই 47 সালে যে দ্বিজাতি থিওরি হয়েছিল, মুসলমান এবং হিন্দুরা একসাথে থাকতে পারছে না, সেইটা এই বিজেপি সরকার ক্ষমতায় এসে এবং যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, এইটা করে ফার্দার প্রমাণ করেছে যে আসলে হিন্দু এবং মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দরকার। সেই ক্ষেত্রে আসাম কিন্তু ছিল মুসলিম অধ্যুষিত। এই নেইবারিং সমস্তগুলা পশ্চিমবঙ্গে হিন্দু ছিল, কিন্তু ওই নাটকের ডায়লগ সেগুলো করা ছিল। সেই জন্য আমি অনেক জায়গায় বলি, সংক্ষেপে শেষ করি, যে যেহেতু সাল এবং 71 হয়ে গেছে, আপনার 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, তাহলে ইনডাইরেক্টলি আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা আমাদের এই হিস্সা নিতে পারি। সেটা কি, যে আমাদের বর্ডার এলাকায় একটা আনডিমার্কেটেড এরিয়া আছে, এবং ওইখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমাদের বর্ডার ক্রমান্বয়ে 1 কোটি আমাদের লোক এখানে প্লেস করতে হবে। তার ফার্স্ট অফ অল তারা একটা হিউম্যান ওখানে শিল্ড সৃষ্টি করবে, আর ওখান থেকে আস্তে আস্তে ওই পূর্ব দিকে যাবে, ওখানে যে বিয়ে করবে, সন্তান উৎপাদন করবে, কিছু হয়তো মারাও যাবে। এই বিজেপি যতই বলুক আমাদের এটা হিস্সা, আমাদের লোক এমন ব্যবস্থা করতে হবে যাতে ইন্ডিয়া যায় আমাদের যে ঠকিয়েছে 47 সালে, সেই হিস্সা আদায় করতে হবে। আপনার স্বাধীন বঙ্গভূমির কথা মনে আছে না? ওইখানে একটা এমপি ছিল, হিন্দু এমপি, আমাদের পিসপুর জেলায়, রয়্যাল 1 নম্বর এজেন্ট ছিল। সেই বাড়িঘর ইন্ডিয়া করে সমস্ত ইন্ডিয়ান লোকদেরকে, এই আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে সেখানে জায়গা দিত। আমার নামটা মনে আসতেছে না। তো এইরকম বাংলাদেশে যে একটা সবচেয়ে বড় বিপদের কারণ হলো যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ঠিক আছে, যারা
জাতীয় স্বার্থে হয়, কিন্তু তার চেয়ে বড় ইন্ডিয়ান বিরোধিতা, ইন্ডিয়ান লুটপাট, ইন্ডিয়ান ইন্টারভেনশন, এটার চেয়েও বড় ধরনের বিপদ হলো বাংলাদেশে বসে যে ইন্ডিয়ান দালালগুলো বাংলাদেশের স্বার্থের বিপক্ষে এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করছে। সময় আসছে এই ইন্ডিয়ান দালালদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে দেশদ্রোহের আওতায় বিচার করা, না হলে বাংলাদেশে যে ইন্ডিয়ান সাইকি, ইন্ডিয়া এইটা করছে ওইটা করছে, এটা কখনই দূর হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জু চৌধুরী আপনার কাছেও শুনতে চাই একই বিষয়ে। দীনেশ ত্রিবেদী যেভাবে খুব স্বাভাবিক, একেবারে মনে হয় যে কিছুই হয়নি, এই যে পশ্চিম মানে এতদিন ধরে যে সীমান্তে এত কিছু হচ্ছে, বা শুধু শুভেন্দুই না, আমরা দেখেছি যে অমিত শাহ খুব মানে জোর গলায় কিন্তু এই যে অবৈধ অভিবাসীদেরকে, বাংলাদেশের অভিবাসীদের কথা তিনিও বলেছেন, এবং রণদীপ জয়সওয়াল তিনিও বলেছেন। কিন্তু উনি খুব স্বাভাবিকভাবে, মনে হচ্ছে যে এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল, স্বাভাবিক প্রক্রিয়ায় যে খুশিনের ব্যাপারটা ছিল, এখন আমাদের সবকিছু মীমাংসা হয়ে গেছে। এবং উনি যে সংখ্যাটা বলেছেন 160 কোটি ভারতে এবং 20 কোটি বাংলাদেশে, এটা কি আসলে এক ধরনের মানে খোঁচা দেওয়া, নাকি আসলেও উনি ভালো চান, দুই দেশ একসাথে কাজ করতে সেটা চান? আপনার কাছে কি মনে হয় এখানে কোনো কূটনীতি আছে কিনা? প্রথমত উনি তো কূটনীতিবিদ না, এখানে তো ছিল একেবারে ভারতের যারা শ্রেষ্ঠ কূটনীতিবিদ যে কজন, তাদের ভিতর থেকেই কিন্তু বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হতো। খুব কি বলবো, যে চৌকস সব অ্যাম্বাসেডারদের ভিতর থেকেই বাংলাদেশে তারা নিয়োগ দিত। তো উনি হলো পলিটিশিয়ান, উনি রেলমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, উনি অনেকবার দল চেঞ্জ করছেন। মমতা ব্যানার্জির এক সময় সর্বভারতীয় স্পোর্টস পার্সন ছিল, পরে আপনার বিজেপিতে জয়েন করছে, ইত্যাদি ইত্যাদি। একজন পলিটিশিয়ান হিসেবে উনি আসছেন, যেহেতু পলিটিক্যাল লেভেলে যেন ডাইরেক্ট যোগাযোগ হয়, অমিত শাহ মোদী থেকে উনি ইনস্ট্রাকশন নিয়ে বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে ডাইরেক্টলি করতে পারেন, অর্থাৎ রেট টেবিজম কমানোর জন্য। এটা ভালো, কিন্তু উনি যে বেনাপোলে যে বক্তব্যটা রাখলেন, আমার কাছে এটা সম্পূর্ণভাবে অকূটনৈতিক একটা বক্তব্য উনি দিলেন। উনি বললেন একই আকাশ একই বাতাস, সবই ঠিক আছে, কিন্তু একই নদী কি ঠিক আছে? এখানে তো কবি নীরব হয়ে যায়। উনি বললেন যে ভারত বাংলাদেশ মিলে আমরা একটা বড় ক্রিকেট টিম করতে পারি, আমরা সারা পৃথিবীতে একটা বিশাল। তো উনি কি একটা চিন্তা করলেন না যে মুস্তাফিজকে কিভাবে হেনস্থা করা হলো, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম না ওই ঘটনার জন্য? তো এখানে যে কথাগুলি উনি বলছেন, প্রথম দিন আসছেন উনি ডিপ্লোম্যাট হিসেবে, উই ওয়েলকাম হিম, আমরা আশা করব। কিন্তু উনি যে বড় বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে, যেমন ধরেন আজকে সারা বাংলাদেশের চারিদিকে যে অমানবিক একটা সিচুয়েশন হয়েছে, তারা ভারতের নাগরিক হোক বাংলাদেশের নাগরিক হোক, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে তাদেরকে গরু ছাগলের মতো পুশ করে ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে, এবং তারা নারী পুরুষ, তারা সে বৃষ্টির ভিতরে পানির ভিতরে তারা সেখানে আছে, তাদের খাবার আছে কিনা, তাদের মানে আনহাইজেনিক, মানে অমানবিক। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের যে মানবাধিকার যেসব লোকজন আছে, কর্মী নেত্রী নেতা আছেন, তারা কোথায়? তারা তো একটা কথাও বলতেছেন না, সামান্য কথাও বলতেছেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেন রোহিঙ্গাদেরকে আমরা নিয়ে নিলাম, এদেরকে আমরা নেই না কেন? এই কোশ্চেনটা যদি আপনি তুলেন, এটা হয়তো নানাবিধ লাইনেই অ্যানালাইসিস করা যাবে। রোহিঙ্গা থেকে আমরা বুঝতে পারছি যে একবার অ্যালাউ করলে পরে বানের মতো লোক চলে আসে, কারণ আমরা যদি অ্যালাউ করি এদেরকে, তাহলে মোদী আর অমিত শাহ মিলে হয়তো 10 লক্ষ মুসলমানকে তারা এখানে ঠেলে দেবে। আমরা তখন বাংলাদেশকে গাজা স্ট্রিপ হিসেবে বানাতে চাই। এখানে সরকার সাহেব কর্নেল হাসিনুর রহমান সাহেব একটা কথা বলছেন, যে ঐতিহাসিক বিষয়টা, যে 47-এর যে ঘটনাটা, যেটা শেরে বাংলা বলছিলেন স্টেটস, সেখানে যদি বেঙ্গল হতো হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলা ভাষীদের নিয়ে, সেটা কিন্তু আর একটা বিষয় ছিল। সেখানে হয়তো আমরা ট্র্যাডিশনালি এক জায়গায় থাকছি, আমরা হয়তো একটা বড় রাষ্ট্র হিসেবে থাকতে পারতাম। এবং সেখানে তো আরেকটা জিনিস ভুল করছে এখানে, যে আমাদের যে বাঙালি হিন্দুরা, তারা অনেক আমরা বুদ্ধিমান মনে করি, কিন্তু আসলে তারা কিন্তু ঐতিহাসিক ভাবে কতগুলি ভুল করে ফেলছে। যেটা হলো যে এই 1905 সালে যে বঙ্গভঙ্গ বলা হয়, আমি তো এটাকে বঙ্গভঙ্গ বলি না, দেখি না ওইভাবে, আমি দেখি বঙ্গবৃদ্ধি। আপনি যদি দেখেন যে এই ইস্ট বেঙ্গলের সাথে যোগ করে দেওয়া হয়েছিল, এটাকে বলা হয়তো কিন্তু আসাম বেঙ্গল। আসাম কিন্তু এই বর্তমানের আসাম না, সে সময় আসামের সাথে ছিল মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, সবকিছু মিলেই ছিল কিন্তু আপনার আসাম। বিশাল একটা ভূমি, যেটা
বাংলার সাথে বাংলা ভাষীদের এই সাথে যোগ করে দেওয়া হয়েছিল। আজকে এটা যদি থাকতো, এটা যদি তারা যদি বিরোধিতা না করতো, তাহলে ওই পশ্চিম বাংলা বলেন, পশ্চিম বাংলার সাথেও তো আরো অনেক জায়গা যোগ করা হয়েছিল। আপনি ঝাড়খণ্ডের কিছু জায়গা, ঠাকুরপুর এখানে কিন্তু যোগ করে দিয়েছিল ব্রিটিশরা। কিন্তু এই কি দুর্ভাগ্য যে তারা ওইটার বিরুদ্ধে একেবারে বঙ্গমাতাকে ভিভিসেকশন করা যাবে না ইত্যাদি ইত্যাদি করে এই জিনিসটাকে ভণ্ডুল করে দিল। এটা কিন্তু একটা ঐতিহাসিক ভুল হয়েছে এই বাঙালি হিন্দুদের। বাঙালি মুসলমানরা কিন্তু বঙ্গবন্ধের পক্ষে ছিল, দুই একজন মানে। আরেকটা বিষয় যা হয়েছে হয়ে গেছে, সেইখানে চেষ্টা করছিলেন শরৎ বসু, সুভাষচন্দ্র বসুর ভাই শরৎ বসু চেষ্টা করছিলেন, সরোয়ার্দী চেষ্টা করছিলেন, কিন্তু তড়িঘড়ি করে এই বাংলাকে ভাগ করে ফেললো কে? নেহেরু। তারপরে নেহেরুই মূলত নিল ভাগ করার উদ্যোগ নিল এই কারণে যে টোটাল বেঙ্গলের যে পপুলেশন, আসাম সহ এই বেঙ্গল যদি ভারতের ভিতরে থাকে, তাহলে হিন্দি বলয়ের প্রধানমন্ত্রী হওয়া বেশ মুশকিল হয়ে যায়, কারণ অনেক সিট হয়। সুতরাং এটাকে ভাগ করতে হবে। শ্যামাপ্রসাদরা তড়িঘড়ি করে একটা অংশ নিয়ে বেরিয়ে গেলেন। সেইখানে দেখেন আরো যে এইটা কাজ করছে, যে এই খুলনা অঞ্চলটা ছিল কিন্তু বেসিক্যালি হিন্দু অধ্যুষিত, আর মুর্শিদাবাদ মালদা এটা কিন্তু মুসলিম অধ্যুষিত ছিল। এই মুর্শিদাবাদকে ঢুকাই দিল, আবার খুলনাকে দিল, আরো বেশি লোকজনের কিন্তু ডিসপ্লেসমেন্ট হলো। তারপরেও আমি বলবো যে ভেরি লাকি, এই সাবকন্টিনেন্টে পাকিস্তান বলেন, ভারত বলেন, এমনকি শ্রীলঙ্কা বলেন, সেই তুলনায় আমরা যারা বাংলাদেশের এই বাংলাদেশিরা, আমরা উই আর ভেরি ফরচুনেট। এইভাবে চিন্তা করেন যে আজকে সারা ভারতে মুসলমানের সংখ্যা হলো 14%। তাদের চাকরি প্রাপ্তি, সরকারি চাকরি কত জানেন? 2.5%ও হবে না। ওই সাচার কমিশন যেটা বলার পরেও কিন্তু কোনো উন্নতি হয় নাই। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি রোজা রাখতো, নামাজও পড়ছে, এইসব অনেক কিছু করছে, অনেক রকমের ভণ্ডামি উনি করছে, কিন্তু মুসলমানদেরকে কোনো চাকরি দেয় নাই। মুসলমানদের চাকরি, ওই সরকারি চাকরি 2.5%-এই সীমাবদ্ধ ছিল, অথচ সেইখানে মুসলমানরা 27%। আজকে আমরা এখানে টক শো করতেছি, আমরা মেজর, কর্নেল, ডক্টরেট আমরা আছি এখানে। আমরা কি থাকতাম অখণ্ড ভারতে থাকলে? আমরা অখণ্ড ভারতে থাকলে আজকে কৃষিকার্য করতাম, নইলে ডাব বিক্রি করতাম, নইলে চানাচুর বানাইতাম, এগুলি তো হইতো আমাদের ভাগ্যে। সেই হিসাবে এই বাংলাদেশকে যারা হেয় করে, এই বাংলাদেশের কনস্টিটিউশন ছিঁড়ে ফেলাইতে চায়, এই বাংলাদেশকে মানি না, জাতীয় সঙ্গীতকে ছিঁড়ে ফেলে দিতে চায়, এগুলি ঠিক না। তোমরা ভেরি লাকি যে একটা রাষ্ট্র পেয়েছো। আজকে সারা পৃথিবীতে তোমাদের এমবেসি আছে, ফ্ল্যাগ উড়ে, তোমাদের নামে একটা, বাংলাদেশের নামে একটা এয়ারলাইন্স যদিও লস করে, তারপরেও তো সারা পৃথিবী ওই ফ্ল্যাগটা নিয়ে ঘুরে বেড়ায়। সেই জন্য আমি বলি যে আমরা যারাই বাংলাদেশের আছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছি, উই শুড বি ভেরি প্রাউড এই রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্রের আমরা নাগরিক, সেই রাষ্ট্রের আমরা গর্বিত নাগরিক। আজকে ভারতের কথা চিন্তা করেন, যেখানে নামাজ পড়তে গেলে পিটাই ব্যাক করে দেয়, আপনি মসজিদ ভেঙে ফেলায়, সবসময় একটা ভয়তে থাকে মুসলমানরা। এটা আমি বলতে বাধ্য। আমি এই না যে ওইখানে মুসলমানদেরকে একটা করে দেখা আমরা এখানে মাইনরিটিদের উপরে অত্যাচার করবো, নো। আমরা কখনোই ভারতের মতো, মোদির মতো হব না। ভারত একসময় সেকুলার ছিল, কিন্তু তারপরেও যে অবস্থাটা সেই সময়, ধরেন সৈয়দ মুস্তফা আলীর মতো একজন সেকুলার লোক, যে পশ্চিম বাংলায় রয়ে গেল, পাকিস্তান হওয়ার পরেও কিন্তু সে পশ্চিম বাংলায় থেকে গেছে, সে শান্তিনিকেতনে ছিল। সেইখানে যখন 65 ওয়ার হয়, তখন তার পাসপোর্ট সিজ করা হয়েছিল। পাসপোর্ট সিজ করার পরে তার বিরুদ্ধে ওইসব পণ্ডিতরা কেউ লেখালেখি করছে, আবার অনেকেই তার পক্ষে আসছে। কিন্তু মাঝখানে কি হলো, সৈয়দ মুস্তফা আলীর হয়েছিল মনোবৈকল্য বা মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছিল, যে এত বিশ্বাস করছে ভারতকে যে একটা সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্র আমার পাসপোর্ট নিয়ে গেল, সেই রাষ্ট্র আমার পুলিশ এসে আমার পাসপোর্ট নিয়ে গেলো। এই কাহিনী কিন্তু অনেকেই জানে না, সেই জন্য আমি মনে করি যে আমরা যারা বাংলাদেশের নাগরিক, এখানে আমাদের জন্ম, বা এখানে বাইরে থেকে এসে যারা নাগরিক হচ্ছে, আমি ডিসক্রিমিনেট করতে চাই না। সবাইকে আমি বলি যে আপনারা এই রাষ্ট্রকে হেয় করবেন না, এই রাষ্ট্রকে ভালোবাসতে শিখুন, গর্বিত হতে শিখুন। সারা পৃথিবীতে আমরা বলতে পারি যে আমরা একটা, আজকে পশ্চিম বাংলার একজন বাঙালি, সে কি বলতে পারে? সে তো বলতে পারে না যে সে রাষ্ট্রের একটা পূর্ণ নাগরিক। তার ভাষা, তার হিন্দি চাপাই দেয়। ওইখানে কিরকম অবস্থা? ত্রিপুরার বাঙালিরা কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার, কুমিল্লার বাংলা ভাষার মতো তাদের এই ক্যালকাটায় তাদেরকে ট্রেনে উঠলে, বাসে উঠলে তাদেরকে এই বলে বাংলাদেশি বলে, তাদেরকে বাংলাদেশি বেশি নামাই দিতে চায়, ধরাই দিতে চায়।
এই ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে। ভাষা ভাষা বললে, বাংলা বললেই তাদেরকে মনে করে, আর যদি মুসলমান মাথায় টুপি থাকে তাহলে বাংলাদেশি বলে গালি দেওয়া হয়। এটা এটা প্রতিবাদ করতে হবে, এটাকে প্রতিবাদ করতে হবে যে আমরা কি তোমাদের ঠাট্টার পাত্র, আমরা কি তোমাদের কাছে হেও? এটা না। সেই জন্য আজকে আমি যেটা বলতে চাই, আমার খুব দুঃখ ভারাক্রান্ত মনে যেসব নাগরিকরা, যেসব ব্যক্তিরা, নারী পুরুষ শিশুদের নিয়ে তারা যে আজকে বৃষ্টির ভিতরে এই এই নোম্যান্স ল্যান্ডে জীবন যাপন করতেছে, জীবন বাঁচায় রাখতেছে, তাদের প্রতি আমাদের এই কি বলবো যে তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা দেখাইতে হবে এবং প্রতিবাদ করতে হবে। ভালো, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়, প্রমাণ হয়, তাহলে আমরা নিতে বাধ্য। আমরা রোহিঙ্গাদের নিছি, এদেরকে আমরা নিবো না কেন? কিন্তু একটা প্রক্রিয়া আছে না, তাদেরকে নিয়ে যাও, নিয়মতান্ত্রিক ভাবে দিতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে নিতে হবে। তারপরে তুমি তাদেরকে সাথে গরু ছাগলের মতো, তুমি কি মায়ানমার, তুমি কি মায়ানমার হয়ে গেছো? তুমি কি মায়ানমারের মতো ডিক্টেটরশিপ? তাহলে গণতন্ত্র বলো কেন? তো যাই হোক, আমি আর লম্বা করতে চাই না। আমি ভারতীয় যে হাই কমিশনার আছে তাকে আমি ওয়েলকাম করি। উনি প্রথম বক্তৃতা দিচ্ছেন, উনি একজন অকূটনৈতিক ব্যক্তি, উনি অকূটনৈতিক বক্তব্য দিতেই পারেন। আমার সেটাকে মহান মানে উদারতার সহিতই আমরা গ্রহণ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি কর্নেল হাসিনুর রহমান আপনার কাছে যেটা জানতে চাই যে সম্প্রতি একটা বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। তো এই ক্ষোভটা আসলে মানে চাপাই থাকবে নাকি এটা বিস্ফোরণ হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেটা হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে এবং এস আলমের হাতে তুলে দিচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন। আচ্ছা আপা, সরকারের অসুবিধা কোথায়? ওনাদের আপত্তি থাকে যে এস আলম ভদ্রলোক এই কাজ করছেন, ওই লোকটাকে নিয়োগ না দিলে হয় না? সরকার যদি এখন গায়ে পড়ে ঝগড়া করে জামাত ইসলামের সাথে বা ইসলামী ব্যাংকের গ্রাহকের সাথে, সরকারের জন্য এটা দুঃখজনক। সরকার আসলে বিপ্লবটাকে ধারণ করে নাই, বিপ্লবটা কাছে থেকে সরকার দেখে নাই। উদ্দেশ্যটা কি? আমি ধরলো নেগেটিভ, অনৈতিক আচরণ করার জন্যই তার এই কাজটা সরকার চাপাইতেছে, ইচ্ছে করে ঝগড়া করতেছে, যেটা কোনোভাবেই কাম্য না। কিন্তু সরকার যেটা তুলে ধরেছে সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন যে 5ই আগস্টের পরে কিভাবে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে, তারপরে সেখান থেকে মানে ইসলামী ব্যাংক ঘিরে কি যে দুর্নীতিগুলো করা হয়েছে সেগুলোর ব্যাপারে কি বলবেন? তদন্ত করুক আপা, কে দুর্নীতি করছে তদন্ত করুক, পানিশমেন্ট দেখ, নিষিদ্ধ নাই। আমার কথা, ওই লোকটা ছাড়া ইসলামী ব্যাংক চলবে না এমন কথা কেন আসবে? যেখানে সমস্যা বোঝা যাচ্ছে, অ্যাসালামের কথা বলা হচ্ছে, মিথ্যা বলা হচ্ছে না তো। অ্যাসালাম তো সবগুলি কারিগর এবং সবগুলি অ্যাসালাম কেন্দ্রিক, যা দেখেন সব অ্যাসালাম কেন্দ্রিক। ওই ব্যক্তি থাকলে ব্যাংকটা চলবে না? না উনি একমাত্র সানজুদি, ওনাকেই লাগবে? এই জন্যই আস্থা অনাস্থাতে কি সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এখানে অন্য কিছু নাই। সরকার যদি এই ছোটখাটো ইস্যুতেই ঝামেলা জড়াই ফেলে, আমার মনে হয় বড় কিছু এসে যখন সামলাতে পারবে না। একে আমাদের সংবিধান কি বলে সংস্কার মানেন নাই, এটা জনগণের সমগ্র বাংলাদেশের আমজনতা কিন্তু খুব ক্ষুব্ধ বিএনপির প্রতি। কেন এটা মানলেন না? 2, ন্যায় বিচারে সচিবালয় সরাইলেন কেন? আপনার তো অসৎ উদ্দেশ্য আছে। আপনি গুম কমিশন, মানবতা অপরাধী সবগুলি মানলেন না, কি ইন্টারেস্ট আপনার? আপনি বললেন এরকম ভাবে সংসদে নির্বাচনের জন্য কমিটমেন্ট করছেন, পরে এটা জেনে শুনেই আপনি মুনাফেকি করলেন। মুনাফেক বলে বলে মাইন্ড করবে? আমি লজ্জিত, আমি লজ্জিত। এত বড় দল, তার যে অনৈতিক ভীষণ থাকে, মানে না থাকলে কেন এই কাজটা করলো? কোনো দল এরকম করে না। জবান দিয়া স্বাক্ষর করে আপনি বলেন করবো না, তারপর প্রকাশ্যে গর্বের সহিত, লজ্জা। ওনার ক্ষমতা কোথায়? ওনার ক্ষমতা কোথায়? আমি মনে করি দেখেন, আপনারা জামাত ইসলামকে ভুলে গেছে। এরা কিন্তু ক্যাডার, আর ক্যাডার হলো আওয়ামী লীগ। বিএনপি কিন্তু ক্যাডার না। বিএনপির বইয়ের মধ্যে অসন্তোষ ক্ষোভ, অসংখ্য ক্ষোভ, যে আমরা মাঠে ঘুমাইছি, জঙ্গলে ঘুমাইছি, তাদের টেক কেয়ার করতেছেন। আমার কথা হলো, আপনি ন্যায় বিচারকের মতো ন্যায়ের মতো করেন। যদি অন্যায় অনৈতিক চিন্তা ভাবনা করেন, আগামী 5 বছরের পরের 5 বছর আসবেন, তাই পরিকল্পনা করতেছেন, আপনি ভরাডুবি হবে। এই বাঙালি ঘুরে গেছে, এই বাঙালি কিন্তু 71-এ বাঙালি নাই, 75-এ আমরা দমে গেছিলাম। এই মনে করেন 2009 সালে বাঙালি নাই। হাসিনা বিডিআর হত্যা করতে আমরা কেউ কথা বলি নাই, মুন্নি সারা লাফাইছে, কোনো কথা বলি নাই। এই বাঙালি ঘুরে গেছে, সামাল দেওয়া ভেরি ডিফিকাল্ট। সাধারণ মিনমিন করে, অনেক সুশীল আছেন, মিনমিন করে কথা বলেন, এগুলি শুনতে চায় না, পরিষ্কার কথা শুনতে চায়। আপনার সমস্যাকে ওই লোকটা রাখলে, আচ্ছা ওই লোকটা বাদ দেন, নিরপেক্ষ একটা লোক নেন, আলোচনা করে একটা কমিশন করেন, তদন্ত করেন, করতেছেন না কেন? আমি মনে করি আপা, এটা ছোট জিনিস, ওনারা যে জিনিসটা বাড়ান, ওনাদের ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে না। জামাত ইসলামের ওরা তো বিরোধী দল, সমস্যা নাই তো। ভোটও কম পায় নাই, কিন্তু অনেক পাইছে। পিয়ার নিয়ে আপনি মানেন নাই, অনেক ক্ষোভ আছে। এখন হয়তো এখন যদি ঝামেলা হয়,
তৃতীয় শক্তি আসতে পারে ক্ষমতায়, আওয়ামী লীগ সুবিধা পাবে, এটা কেউ চাচ্ছে না, আমরা কেউই চাচ্ছি না। আমরা চাই বিএনপি ক্ষমতা চালাক ঠিক মতো, বাট ন্যায়সঙ্গত ভাবে। এটা সার্টেন টাইমের পর দেখা যাবে, দেখো আপনার এন্ড করতে পারতেছে না সাফল্যজনক ভাবে, এটা আপনার নির্বাচনের যথেষ্ট প্রভাব ফেলবে। কিন্তু আমরা যে গ্রাহকরা যে আন্দোলন করছে সেই গ্রাহকদের সাথে অনেকেই বলছে যে কেউ কেউ জামাত ইসলামের নেতারাও আছেন। তো হয়তো জামাত ইসলামের নেতারাও গ্রাহক সেখানে। তো তারা আন্দোলন জামাত ইসলামের একটা উদ্দেশ্য প্রণীত ভাবে, এটা আসলে এস আলম বিষয় না, জামাত ইসলামের ব্যাংক জামাত ইসলাম দখল করতে চাই, বিষয়টা এরকম। ভাই এটা তো জামাত ইসলাম ব্যাংক না পা, এটাই জামাত ইসলামের একজন দুজন লোক ছিলেন, এটা পরিচালক পদে, ব্যাংক তো কোনো ব্যক্তির নামের না। এখন কথা সেটা না, কথা ভালো মানুষ দেন, ওই লোক ছাড়া চলবে না। আর যে যার ক্যারেক্টারের সমস্যা আছে পিছনে এসালাম সম্পর্কিত, এই এসালাম জিনিসটাই তো আসলে মাটির সাথে মিশে দেওয়া উচিত। এসালামের সম্পত্তি জব্দ করে আপনি কেন বিক্রি করে সরকারের মধ্যে আনতেছেন না, পিসমিল করতেছেন? আপনারটা আমি দেখবো আপোষে নো। এই অপরাধীকে যুদ্ধ অপরাধীর মতো এরা যারা অপরাধী এনিমি পার্টির মতো দখল করে সরকার ব্যবস্থাপনা নেই, দরকার বিক্রি করুক, সরকারি খাতে আনেন, নাহলে ব্যক্তিগত লোকেরা লাভবান হবে। মূলত দেখা যাবে বিএনপির লোকেরাই আপসে এক একজনের এক একজন হ্যান্ডেল করতেছে এলাকার, তাহলে তো লাভ হলো না। যে চুরি করছে, যে ইনভেস্টমেন্ট করছে, দেখা গেলো আরেকজন ক্ষমতাশালী লোক, বিরোধী দলের হোক যে দলের হোক, সে নিচ্ছে। আমরা তো সেটা চাই না, জামাত ইসলামও নেক এটাও চাই না, বিএনপি নেক এটাও চাই না। আমরা চাই রাষ্ট্র নেই, রাষ্ট্র সেটা জনকল্যাণে ব্যয় করুক, এছাড়া তো কোনো উপায় নাই। এগুলি খুব দুঃখজনক, আপনার এগুলো দুঃখজনক। এই জেনে শুনে করতেছেন, এটা না বুঝে করতেন মেনে নিতাম। আমাদের প্রধানমন্ত্রী উনি নতুন, ওনারটা আমরা মেনে নিব, উনি কিন্তু নতুন, বুঝতে হবে। উনি সব কথা সবসময় বলতে পারার না পারার কথা, নতুন নবিশ, এবং সেই দায়িত্বের এবার কঠিন দায়িত্ব। আর বাকি যারা আছে এসব পুরান উদ্দেশ্য পরে তারা করতেছে এগুলি, আর যারা করতেছে তারা বিপ্লব দেখে নাই, গাপটি মেরেছিল কোন জায়গায়, যার জন্য আজকে সমস্যা। এরকম লাভ দেয়, পুলিশ ধাওয়া দিলে সব পলাই দেয়, একটা থাকে না মাঠে, ভালো করে দেখছি আমরা। তাই আমি মনে করি দেশটাকে আর বিশৃঙ্খলা করার কোনো অবকাশ নাই, দেশটা আমাদের, এই দেশটাকে উন্নয়ন আমরা করবো। সেদিনকে দেখেন আপা পুলিশের গাড়ি এসে গ্লাস ভাঙতেছে কুমিল্লাতে, কেন এই পরিস্থিতি শিকার হলো? আপনার পুলিশ কি সংস্কার করতেছেন না কেন? কে নিষেধ করছিল? পুলিশ কমিশন আপনি মানলেন না। আপনি এই এত বিতর্কে জড়াইছে, কেন সেনাবাহিনী সংস্কার করলেন না? কেন গোয়েন্দা সংস্কার করলেন না? কে নিষেধ করছিল? এগুলি না করে আপনারা মনে করেন, আমরা মনে করি সাধারণ লোকেরা আপনারা সে একই কাজ করবেন। দুঃখজনক এই কাজ সেনাবাহিনীও গ্রহণ করবে না, গোয়েন্দারাও করবে না, পুলিশও করবে না, বিপদে আপনারা পড়বেন। সবার শিক্ষা হয়েছে আওয়ামী লীগ তাদের কি ট্রিটমেন্ট দিছে আর কি ট্রিটমেন্ট জনগণ দিছে তাদের। আমি মনে করি আপা আমরা পরিষ্কার মনে খোলা মনে দেশের জনগণ সবাইকে ঐক্য করি। ঐক্য বলতে আওয়ামী লীগ ব্যতীত, আওয়ামী লীগ সে করাপ্টেড আওয়ামী লীগ, করাপ্টেড আওয়ামী লীগ ব্যতীত বাকি সবাই আমাদের দেশের জনগণ, সবাইকে নিয়ে ঐক্যে থাকি। দেশটা আমাদের, এখানে বিভেদ থাকবে একবারেতে আওয়ামী লীগ তো বলা যাবে না, বিএনপি করবে, জামাত করবে, এনসিপি করবে, অন্য কোনো দল করবে, ভাই বোন কোনো অসুবিধা নাই। দেশটা তো আমাদের। সমস্যা হলো কোন জায়গায় কে কত চুরি করবে, তখন আগে গন্ডগোল। কে কত চুরি করবে এই নিয়ে আমরা এখন মানুষ হয়ে নেই আপা, যার জন্য কি সমস্যা। আমি বলি আমরা জনগণের পাশে দাঁড়াই, গরিবের পাশে দাঁড়াই, তৃণমূলের পাশে দাঁড়াই, নদী ভাঙা লোকদের পাশে দাঁড়াই, দেশটা অনেক আগে নেওয়া যাবে। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। 5ই আগস্টের আগে যে সালোমের হাতে দায়িত্ব ছিল তখনও দুর্নীতি হয়েছে, 5ই আগস্টের পরও দুর্নীতি হয়েছে। তো উভয় দুর্নীতিরই তদন্ত করবে এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংসদে। তো সেখানে জামাতে যে লজিক তুলে ধরেছে বা জামাতের ব্যাংক মানে সরকার মানে দাবি করার চেষ্টা করছে অনেকে, আবার বিরোধী দল থেকে বলছে যে সালোমের হাতে তুলে দিচ্ছে। তো এগুলোর মধ্যে আপনি আসলে মানে কাদেরকে, কোন কথাগুলো আসলে যৌক্তিক, কোন কথাগুলো যৌক্তিক না? এসালামের হাতে তুলে দেওয়াই কি মেন সমস্যা, নাকি যারা এই 5 আগস্টের পরে দুর্নীতি করেছে সেই দুর্নীতির কোনো তদন্ত হবে না, সেটাও কি বাদ দেওয়া যায় কিনা? দেখুন, আপনার প্রশ্নের জবাবের আগে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট টানি, একদম রিসেন্ট, যেটা যে শেখ হাসিনার পতন। শেখ হাসিনা কিন্তু অনেকবার দম্ভ ভরে বলেছিল যে তাকে পতন ঘটাতে পারে এমন কোন শক্তি বাংলাদেশে সৃষ্টি হয়নি। পতন কিন্তু হয়ে গেছে। মানুষ কিন্তু একটু একটু করে খেপে, একটু একটু করে কিন্তু এগ্রিপ্ট হয়। তো আপনি দেখেন 100 দিনে 605 জন খুন হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো চরম অবনতি করছে। আমি আজকে একটা নিউজ পড়লাম প্রথম আলোতে, মানে হৃদয়ে বিদারক। সেটা হলো একজন ভদ্র মহিলা, 42 বছর বয়স, তার মেয়ে নিয়ে সে দিনাজপুর থেকে ঢাকায় আসলো। 5টার সময় বাস এসে থামলো, 6টার সময় সে রিক্সা করে যাচ্ছিল, কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করে। শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে তাকে তার ভ্যানে তার ব্যাগ ধরে টানাটানি করাতে তার মেয়ে সহ সে রিক্সা থেকে পড়ে যায়। রিক্সা থেকে পড়ে তার ডান হাত ভেঙে যায় আর মাথার পিছনে আঘাতপ্রাপ্ত হয়। সে 3 দিন পরে মারা যায়। এরকম ঘটনা কিন্তু আগেও ঘটছে, এই প্রথম না।
কিন্তু আপনি দেখছেন এটা কোনো অ্যাকশন? প্রথম আলোর মতো পত্রিকা আসছে এবং এই ধরনের চিন্তার সাথে লোকাল, অনেক সময় লোকাল থানার একটা সংযোগ থাকে। তো ওইখানের যে ওসি, সেই ওসি কে এখন পর্যন্ত সেই ওসি চেয়ারে থাকে কি করে? থাকে এইভাবে যে ওই ওসিদেরকে আমার লক্ষ্য যে এখন দেখবেন যে যত ওসি আছে সব কিন্তু ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের হয়ে যাবে সব। আমি তো আপনার লোক, সব কিন্তু আপনার লোক, সব কিন্তু এখন বিএনপির লোক। তো এই যে সুশাসন ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, দেখেন এই এই একটা ইয়াং একটা মেয়ে মারা গেল, এর আগে একজন ডেপুটি সেক্রেটারি শহীদ মিনার ওইখানে একই ঘটনা ঘটছে, আপনার যাত্রাবাড়িতে এরকম আর একটা মেয়ের ভ্যানিটি ব্যাগ টেনে নিয়ে সে তখন মারা গেল। এই যে ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, লোকাল ওসি কোন ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিছে? একটা ওসি যদি চায় সেই এলাকায় এই ছিনতাইকারী থাকতে পারে না। সব জায়গা কোনো না কোনো ভাবে ক্যামেরা দ্বারা কাভার্ড আছে। এই মোটরসাইকেল আলা কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না? যে এই ছিনতাই করলো, যে এই তো খুনের মামলা, যে তার অ্যাকশনে এই মেয়েটা মানে মারা গেছে, মানে খুন হয়েছে, তার তো এখন এখন অতি সত্ত্ব তাকে খুঁজে বাই করা দরকার। আরেকটা ঘটনা দেখলাম যে একটা মোটরসাইকেল আলাকে ইট মেরে তাকে থামাইয়ে মোটরসাইকেল ছিনতাই করলো, সেটাকে অ্যারেস্ট করছে, ওটাকে র্যাব অ্যারেস্ট করছে, র্যাবের ওই এফিসিয়েন্সি রয়েছে। তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন না করে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ে কথা বলে, ওনার সর্বশেষ দেখলাম ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলে। তো ওনার বক্তব্যটা আমার শোনার সুযোগ হয়েছে যে এস আলম সম্বন্ধে উনি যেটা বলেছে যে মালিকের কাছে তারা ফেরত দিতে চায়। তো এইটা যদি উনি এইটা মিন করে থাকেন যে এস আলমকে উনি ফেরত আনতে চান, তাহলে কিন্তু উনি নিজেও বিপদে পড়বে, বিএনপিকে বিপদে ফেলবে। যে আপনি কায়দা করে এস আলমের গাড়ি দেখে সেটা ব্যাখ্যা উনি অনেকবার দিয়েছে। তো এস আলমের কোম্পানি ওনার ছেলে নাকি ম্যানেজ করে, এগুলো তো আমরা অনেকবার বিভিন্ন ইস্যু শুনছি। এই ব্যাপারে ওনার কোনো স্টেটমেন্ট আমার নলেজ আসে না যে ওনার ছেলে এস আলমের ব্যবসা বাণিজ্য দেখে কিনা। কিন্তু দুষ্ট লোকেরা বলে যে যারা সমালোচক, যে নুন খেলে নাকি গুণ গাইতে হয়। তো উনি নাকি এখন গুণ গাচ্ছেন। তো ওনার এই পার্লামেন্টে এর আগে একটা বক্তব্য দিল যে প্রতিশ্রুতি ভঙ্গের বক্তব্য। রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করার ফল কখনই ভালো হয় না। তো ওপেনলি উনি যেটা বললো যে আমরা এগুলা মেনে নিয়েছিলাম যাতে নির্বাচনটা আদায় করতে পারি। তো এটা তো ডাইরেক্ট জুলাই অভ্যুত্থান এবং মানুষের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে অবস্থান নেওয়া। তো জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েও তো কেউ আসলে ওরকম সফল হয়নি, বেশি দিন ঠিকও থাকতে পারে নাই। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এই ভদ্রলোক বিএনপি কি বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিনা, এটা এখন বিএনপির ভাবা উচিত। তো আমি মনে করি যে ওনাদের একটা ঐতিহাসিক উদাহরণ আমি আগেও বলছি, আবারও বলি যে খালেদ মোশাররফ তার নিজের ইউনিটে মারা গেছিল। খালেদ মোশাররফের যে 3 তারিখের কাউন্টার কু ছিল, তারপরে তার বোন 4 তারিখে একটা মিছিল করলো, তার ভাই এবং তার মা। ওইখানে সে মানুষ ভেবে নিল যে এই যে কাউন্টার কুটো করা হয়েছে, জিয়াউর রহমানকে বন্দি করা হলো, এইটা ইন্ডিয়ার পক্ষে করা হয়েছে। একজন এন্টি ইন্ডিয়ান লোক খালেদ মোশাররফ কিন্তু যারা ক্লোজলি চেনে তারা কিন্তু জানে সে এন্টি ইন্ডিয়ান লোক, সে হয়ে গেল প্রো ইন্ডিয়ান। এবং সে সিচুয়েশন ম্যানেজ করার জন্য শেরে বাংলা নগরে অবস্থিত ছিল ট্রেন বেঙ্গল, সেইখানে ফিল্ড ম্যাচে হি ওয়াজ কিল্ড অ্যালং উইথ কর্নেল হায়দার এবং আরেকজন অফিসার সহ ওইখানে মারা গেল। এবং খালেদ মোশাররফ এটা তার মাকে ফোন করে বলেছিল যে তোমরা আমাকে মেরে ফেললা। তো এই সালাউদ্দিন সাহেব বিএনপি কি ডুবাই কিনা সেটাই এখন দেখার ব্যাপার। ওনার বিরুদ্ধে যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে, এইটা উনি কিভাবে রিভার্স করবে আই ডোন্ট নো। ক্ষমতায় থাকলে ওই ড্রাইভারের মত না, এই আমার বক্তব্যটা কেমন হলো, মানুষ কি বলে, তো ড্রাইভারটা বললো স্যার খুবই ভালো বলতে, মা হাবা বাবা। আর এত বেশি চাটুকার পাশে থাকে, সত্য কথা কেউ বলে না, ক্রিটিসাইজ কেউ করেই না। আপনার সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত বলবে স্যার মারহাবা সব ঠিক আছে। চাটুকার বাটপার গোলাম, আর এত বেশি গোলাম, এত বেশি দাস, মানে কোনো অন্যায় দেখে না, কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে খেবে। তো সেইখানে আমি ওই জায়গাটা আসি, ওনার বক্তব্য যদি এই যে মিন করে যে উনি এস আলমকে ফ্যাসিলিটেট করতে চায়, অর্থাৎ মালিক মিন করে তাকে আনতে চায়, দ্যাট উইল বি এ ডিজাস্টার। একটা ব্যাংক, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ব্যাংক ডাকাতির ইতিহাসে এটা। এই এস আলমের ব্যাপারে লিড নিউজ হয়েছে ডেইলি স্টারে, যে এস আলমের ওই যে কি বলে আলাউদ্দিনের চেরাক কিভাবে টাকা পাচার করছে, তার বিস্তারিত ওখানে বর্ণনা করা আছে। এরপরে প্রথম আলোতে গত 2-3 সপ্তাহ আগে 2টা লিড নিউজ বেরিয়েছে কিভাবে এই ব্যাংকটা ডাকাতি করছে। সে তো এখানে মালিক না, সে তো শেখ হাসিনার পক্ষে, শেখ রেহানার পক্ষে এই ব্যাংকটা লুটপাট করেছে। তো আগে তো লুটপাটের বিচার করবে। সালাউদ্দিন সাহেব তো একবারও শুনলাম না যে ইসলামী ব্যাংক যে ব্ল্যাক নভেম্বর হলো, লুটপাটের ধারা এরকম ছিল যে একটা ব্ল্যাক নভেম্বর সৃষ্টি হয়েছে, $84 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। সেখান থেকে এক ব্ল্যাক নভেম্বরে 1 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত 2022 সালে 24 বিলিয়ন টাকা সে এখান থেকে লুটপাট করেছে। তো ওনার মুখে তো একবার শুনলাম না যে
এইটা তাকে বিচারের সম্মুখীন করা হবে বা বিচারের সম্মুখীন করা হোক। তার বরং প্রচেষ্টা হবে ইন্টারপোল রেড নোটিশ করে সিঙ্গাপুরের সাথে বাইলেটারাল চুক্তি করে তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা, সেটা হচ্ছে তার দায়িত্ব। এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে এই যে খুনের মামলার অভিযোগ এই আনবির সে দেশে ঢুকছে, তো সে দেশে ঢুকলে তার অনেকগুলো মামলা আছে আমার জানা মতে, ওই মুড়িয়া মামলা বাদেও। তো সে অ্যারেস্ট হলো না কেন? অ্যারেস্ট করার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রী। তার স্বরাষ্ট্রমন্ত্রীর কনফারেন্স ছাড়া আনবি ঢুকতে পারে? তাহলে এসালমকে আপনি ফেসিলিটেট করতে চান, আপনি বসুন্ধরা গ্রুপকে ফেসিলিটেট করেন, আপনি খুনের মামলাকে ফেসিলিটেট করেন, মানুষের মুখ বুঝে থাকবে না। তো সেই জন্য বলি ওনার দায়িত্ব হবে এসালমকে সিঙ্গাপুরের সাথে চুক্তি করে এসালমকে, যেমন ওই মহিউদ্দিন নামে একজন মেজর সাহেবকে ধরে এনে ফাঁসিতে ঝুলেছিল আওয়ামী লীগ, এইভাবে এসালমকে ধরে এনে তাকে এইখানে আইন পরিবর্তন করে ওকে ফাঁসি দিতে হবে। কেন ফাঁসি দিতে হবে? এই ভিয়েতনামে একটা উদাহরণ, সেইখানে লিমিন নামে এক মহিলা একদম একইভাবে পেপারের কাগজ করে শুধু পেপারে কোম্পানি করে $12 বিলিয়ন লুটপাট করছে। ট্রায়াল কোর্টে তার ফাঁসি হয়েছে, আপিল কোর্টে সেই ফাঁসি বহাল রেখেছে এবং আপিল কোর্ট বলছে যে 3/4 টাকা যদি সে জমা দেয় জনগণের টাকা, তাহলে তার ফাঁসিটাকে স্থগিত থাকবে, কিন্তু যাবজ্জীবন তার সাজা কন্টিনিউ করবে। বাংলাদেশের মানুষ দেখতে চায়, আমরা দেখতে চাই বর্তমান সরকার তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, সুশাসন ন্যায় বিচার দেখে আসছেন। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী পারফর্ম করবে। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাংক লুটেরা যে ব্ল্যাক নভেম্বর সৃষ্টি করেছে, যে 5টা ব্যাংক লুটপাট করেছে, তার কথার যদি হিন্ট এরকম হয়, ইমপ্লাইড মিনিও এরকম হয় যে সে তাকে আশ্রয় প্রশ্রয় দিতে চায়, তাকে বাংলাদেশে ফেরত আনতে চায়, তাহলে বিএনপি ডিজাস্টারের ভিতরে ঢুকতেছে। আমি তারেক সাহেবকে বলবো, আপনি এই ওনার বক্তব্যগুলো অ্যাসেস করেন, আপনি মানুষের সেন্টিমেন্ট বোঝার সৃষ্টি করেন। এখন আপনি ইন্টেলিজেন্স রিপোর্ট পান, অতএব আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার চেয়ে এসালমকে রক্ষা করার জন্য, তাকে ফেরত আনার জন্য যে বেশি যদি চেষ্টা করে থাকে, মানুষের মনে যদি সেই ধারণা সৃষ্টি হয়, তাহলে সেটা খারাপ হবে। এসালমকে বাংলাদেশে ধরে এনে এমন বিচার করতে হবে, আর কোনোদিন যেন কেউ ব্যাংক লুটের সাহস না পায়, কোনোদিন যেন কেউ পেপারের এই ভুয়া কোম্পানি করে একজনের নামে আরেকজনের নামে এইভাবে জনগণের টাকা চুরি না করতে পারে। জনগণের টাকা ব্যাংকে ফেরত আনতে হবে এবং অপরাধীদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে। এসালম কথা বলে কি করে? ও কথা বলে কোন ভাবে? এবং এই যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার বিরুদ্ধে আপনি দেখেন পেপারে আসছে, নিউজে আসছে, একটা রিট হয়েছে যে সে যে বাংলাদেশ ব্যাংক এই তদন্তগুলো ফেসিলিটেট করবে, সেইখানে ওই কোম্পানিতে নাকি তার শেয়ার ছিল। এখন যে একজন চেয়ারম্যান বসালো, বলা হয় সে এসালমের ডাইনাট ম্যান ছিল। এবং বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জে বলো যে এই বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানের পদ পরিবর্তন করা হবে না, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদকে সরানো হবে না। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তার সে নাকি আসবে না, ট্রান্সফার হচ্ছে। আমি জানি না এটা কতটুকু সত্য। তাহলে তো দেখেন আপনার 2 আর 2 4 মিলে যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর খোরশেদ মিয়াকে বসানো, আবার সংসদে বক্তব্য দেওয়া যে এই ব্যাংক তার মালিকের কাছে ফেরত দেওয়া হবে। এইটা যদি হয়, জনগণ রাস্তায় নামবে, আমি নিজেও রাস্তায় নামবো। এই ব্যাংক ডাকাতকে এই সরকার কায়দা করে এখানে প্রশ্রয় দিয়ে ফেরত আনবে, সেটা দেশে জনগণ মেনে নেবে না। আপনার মনে আছে কিনা, থাকসিন সিরিয়াত্রার বোন যখন প্রধানমন্ত্রী হলো, সে একটা আইন করেছিল যে আইনের মাধ্যমে থাকসিন সিনিয়াত্রা ফেরত আসতে পারে। এই আইন করার পরে কিন্তু ওখানে আন্দোলন হয় এবং থাকসিন সিনিয়াত্রার বোনের কিন্তু সেই মানে ক্ষমতা চলে যায়, গদি চলে যায়। এবং ওই সিনিয়াত্রার পরিবার আবার একটা ছোট্ট একটা মানে বর্ডার এসকারমিশেস হয়েছিল ভিয়েতনামের সাথে, সেইখানে সে একটা ফোন করেছিল, ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে আঙ্কেল বলেছিল, আঙ্কেল যে আপনি এটা মীমাংসা করেন। থাইল্যান্ডের জনগণ সেটাকে ভাবছে এটা জাতীয় স্বার্থ লঙ্ঘিত হয়েছে এবং তা পতন হয়ে গেছে। লুক আট দেয়ার টেন্ডেন্সি যে আপনি ক্ষমতায় থেকে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়, আপনার জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয়, এরকম কোন টেলিফোনিক কনভারসেশনে একটা সরকারের পতন হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন, সবকিছু ফলো করে এবং সোশ্যাল মিডিয়া এক ধরনের ওয়াচ ডগ হিসেবে কাজ করছে। তো এটা ভাইবেন না যে মানুষ এগুলো খেয়াল করছে না, মানুষ এগুলো বুঝে না যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যে উদ্বোধনের মাধ্যমে আজকে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, নির্বাচিত সরকার, জনগণের আশা তারা পূরণ করবে, গণ উদ্বোধনের আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এবং কোন দুষ্কৃতিকারী, যারা দুষ্কৃতিকারীদের চাঁদা নিচ্ছে, তাদের কাছে টাকা নিচ্ছে, বেনিফিট পাচ্ছে এবং তাদেরকে ফ্যাসিলিটেট করা যাচ্ছে, তাদেরকে যদি নিবারণ না করেন, তাহলে সেটা দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে আসবে এবং কনসিকুয়েন্স একই হবে। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জু চৌধুরী, আপনারা কি একই মত কিনা? এবং সাথে আমি যেটা জানতে চাই, আরডিএস নামের একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে 22,000 কোটি টাকা লুটপাট হয়েছে নির্বাচন উপলক্ষে, এরকমও অভিযোগ তোলা হয়েছে এবং নাবিল গ্রুপের কথা বলা হয়েছে। তো এস আলমের পাশাপাশি আমরা কি যে 5 আগস্টের পরে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোরও কি তদন্ত হওয়া কি উচিত না? করা উচিত। এখানে দেখেন, এই কথাটা বলছেন অর্থমন্ত্রী কিন্তু বলেন নাই। আরডিএস এই 22,000 কোটি টাকা আরডিএস এর মাধ্যমে উঠে নেওয়া হয়েছে, সেই কথাটা বলছেন কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। এখন সরকারি কার্যক্রম সম্বন্ধে যাদের সামান্যতম ধারণা আছে, যে অর্থ মন্ত্রণালয়ের ফাইল আরডিএস এর এটা তথ্যটা পাইছে কোথায়? সরকারি নথি থেকেই তো পাইতে হবে। সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে কেমনে? 2 নম্বর হলো, ওনার কি এ বিষয়ে কথা বলার এখতিয়ার ছিল কিনা? এটা তো একেবারে অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভদ্রলোককে ইসলামী ব্যাংকে দিচ্ছে, এস আলমের সাথে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ আছে, এবং এটাও আছে যে ওনার ওয়াইফ ঋণগ্রস্ত। এখন এখানে তো আবার বলছে ঋণ খেলাপি ঋণগ্রস্ত মধ্যে পার্থক্য আছে। ঋণগ্রস্ত একে না নিলে কি হয়? আর কি কোনো ব্যাংকার নাই এই বাংলাদেশে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বাংলাদেশে আর কোনো নাই? যখন পাবলিক কমেন্ট করতেছে, সবাই বলতেছে যে এই লোকটাকে বাদ দেন। 1 2 নম্বর বিষয় হলো, আমরা এস আলমকে ধরে আয় না বিচার করার, মৃত্যুদণ্ড হোক বা জেল হোক, যেটাই হোক, শাস্তি প্রচলিত আইনে, তারপর উদ্যোগ আমরা দেখতেছি না। আমরা কিন্তু সেই উদ্যোগ দেখি না। শুধু এস আলম না, আপনি দেখেন এই যে বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল যেসব গ্রুপ, যেমন বসুন্ধরা বলেন, আপনার হামিম গ্রুপ বলেন, টিকে গ্রুপ, সব গ্রুপের কথাই আমরা জানি যে তারা শেখ হাসিনার কে সহায়তা করছে, এবং শেখ হাসিনাও তাদেরকে এইসব দুর্নীতি করা, লুটপাট করতে সহযোগিতা করছে। এটা কিন্তু ওয়ান ওয়ে না, জাস্ট তারা শেখ হাসিনাকে সহযোগিতা করছে। আপনি একটা জিনিস দেখেন যে এইসব লোকের, এইসব দুর্নীতিবাদ লোক যারা বিদেশে আছে, তাদের কিন্তু দেশে কিন্তু পাওয়ারফুল লোক ছিল। আমি একটা উদাহরণ দেই, যে এই অ্যাডভাইজার ছিল রিজওয়ানা হাসান, একটা সময় মনে হয় 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, কিচেন ক্যাবিনেটের পার্মানেন্ট মেম্বার হিসেবে ছিল। নসরুল হামিদ বিপু ব্যাপক টাকা দুর্নীতি করছে, এটা আওয়ামী লীগের লোক বলেন, বিএনপির লোক বলেন, সাধারণ লোক সবাই এটা জানে। সবাই তাকে পালাই যেতে সাহায্য করছে কে? সরকারি ফ্লাগওয়ালা গাড়িতে করে নিয়ে গেছে কে? এই বুড়িগঞ্জ সীমান্তে, সেটা আমরা জানি। তার ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করে কে? রিজওয়ানা হাসানের হাজবেন্ড। অর্থাৎ বিপুর কোনো অসুবিধা নাই, এখানে একজন অ্যাডভাইজার আছে, তার এজেন্ট। ঠিক সকল এই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ধনী গ্রুপ যারা শেখ হাসিনার আমলে প্রচুর সম্পত্তি করছে, টাকা করছে, তারা কিন্তু এই কেয়ারটেকার সরকারের সময়। মঞ্জুর ভাই, আমি একটু আপনার সাথে একটু মাঝখানে 1 মিনিট সময় নিচ্ছি। আপনার খেয়াল আছে কিনা যে এই নসরুল হামিদ গ্রেপ্তার হয়েছে বলে টিভিতে স্কল আসছিল, এবং হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে, স্কল আসছিল। তো এই স্কলে আসার পরে সেইটাকে কিভাবে সেইগুলো অ্যাভয়েড করে সেই এক্সিটটা হইলো কি করে? এইটার পিছনে কারা আপনার নলেজ থাকলে সেইটা বললাম না, যে ফ্লাগ আলা গাড়ির মধ্যে যদি আপনি উঠায়, একজন মন্ত্রীর গাড়ি ফ্লাগ আলা, ফ্লাগ উঠতেছে, বুড়িবাড়ি সীমাতে দিয়ে আসে, এখানে কে কত টাকা এই যে সেই এক্সিট দিল, এতে কত টাকা কে মানে বেনিফিট পাইলো? এটা তো বিশাল বিশাল বিজনেস ছিল। যে আরেকজনের কথা শোনা যায়, এই যে হান্নান মাসুদের কথা, এয়ারপোর্টের সেই এক্সিট দিবে 3 কোটি 4 কোটি টাকা দিয়ে হয়েছে। যে হাজবেন্ড ছিল, ও তো ওর গ্রেপ্তারের খবর কিন্তু বের হয়েছিল। এই 3-4টা গ্রেপ্তারের খবর বের হইলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তারা ফাইনালি কেন কোর্টে প্রডিউস করা হলো না? কারা এখান থেকে টাকা বানাইলো? এটা নিয়ে তো একটা তদন্ত হওয়া উচিত। আচ্ছা, এইখানেই তো আমি এই সরকারের যে দুর্বলতাটা যদি বলেন, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে এরা দুর্নীতির এগেইনস্টে সোচ্চারও না। 100 দূরের কথা, এরা কিন্তু সোচ্চারও না। এই যে এই সরকারের লোকজন যত দুর্নীতি করে গেল, যত দুর্নীতি কমিশনটা নাকি রিজাইন করতে বাধ্য হয়েছে সালাউদ্দিন সাহেবের কারণে। এটা এই বারান্দায় কথা হচ্ছে যে সে কাউকে বেনিফিট দেবে অথবা তাদের পারবে না, সেই জন্য নাকি এই কমিশন সেইখান থেকে মানে রিজাইন করছে। রিজাইন করার পরে এখন দেখেন আইনে আছে 1 মাসের ভিতরে সেইখানে কমিশন দেওয়ার কথা, সেই কমিশন এখন পর্যন্ত নাই। কবে হবে নোবডি নোস। তো এই কমিশনটা নাকি ওই যে তার কারণেই নাকি সে নাকি বলছে যে মানে পদত্যাগ করেন আপনারা, এটা কথা শোনা যাচ্ছে। তো এটা তো পেপার কিছু লেখে না তো, আসলে কেন পদত্যাগ করেন নেপথ্যে কি কারণ, এটা তো লেখেন তো কিছু। সবচেয়ে সন্দেহজনক হচ্ছে যে এই দুর্নীতি দমন কমিশন যদি না থাকে, তো কমিশন তো পঙ্গু। কমিশনে কে অ্যাপ্রুভাল দেবে? চার্জশিট করার অ্যাপ্রুভাল কে দেবে, বা তদন্ত করার অ্যাপ্রুভাল কে দেবে? সাইন করবে। এই যে হাইকোর্ট ডিভিশনে এখন ওই প্রশ্ন আসতেছে
যে অনেকগুলো মামলা জামিন হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ওকলাতামা নাই, লয়ার মুভ করতে পারছে না, ওকলাতামা সাইন করার এখতিয়ার হলো চেয়ারম্যানের। হুম। এখন এটার জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? যে এই যে আপনার দুর্নীতি দমন ব্যবস্থাটাকে পঙ্গু করে ফেলা হচ্ছে, এবং যারা দুর্নীতিবাজ আমরা জানি দুর্নীতিবাজ, তাদেরকে ধরার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারা দাপাই বেড়াইতেছে, তারা নতুন নতুন টিভি স্টেশন করতেছে, তারা নতুন করে পত্রিকা করতেছে, সাংবাদিকদেরকে নিয়ে তারা একটা নতুন মেরুকরণ করে ফেলতেছে। আসলে কি এক কথা বলা যায় যে জুলাইতে যে ছেলেগুলি মেয়েগুলি জীবন দিল, আপনার অন্ধ হয়ে গেল, তাদের মনে হয় বৃথা গেছে, যে ছেলেগুলি আপনার ওই যে বসে থাকে এক পাও কাটা, এত পাও নাই, বসে আছে চকির উপরে, খাটের উপরে লাইন করে, ঠিক কোন দৃশ্য আমি ওগুলো এই কথা চিন্তা করলে যে আমার যদি ওরকম হইতো, তাহলে আমি কি সঠিকভাবে, আমি কি সুস্থ থাকতে পারতাম মানসিক ভাবে? তারা ওইভাবে আছে, অন্ধ হয়ে গেছে, দুই চোখ অন্ধ। আপনি কি করছেন? তাদেরকে বিদেশেও পাঠায় নাই ওই অথর্ব মহিলা, তাদেরকে বিদেশেও পাঠায় নাই। আমরা কিন্তু অনেকবার এই কথাগুলি বলছি, এটা চিকিৎসা করার ব্যবস্থা করেন। আজকে কয়জনকে পাঠিয়েছে এটা অনেক পরে, যখন দেখা গেছে কি আর কোনো তাদের পাঠালে লাভ হবে কি, ঠিক টাইমে ঠিক চিকিৎসা করতে হবে, ঠিক টাইমে লাস্ট মোমেন্টে পাঠাইছে, আর নিজে চলে গেছে তার চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া না সিঙ্গাপুরে। এনিওয়ে, বিষয়টা হচ্ছে যে এইখানে এই বিপ্লবটা হয়েছিল কিসের জন্য? এই গণতন্ত্রটা মূলত বৈষম্য, মূলত দুর্নীতি, মূলত মানুষজনকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হয়, গুম করে ফেলা হয়, এইগুলির অবসানের জন্য। এবং এইগুলির মূলে কিন্তু ছিল দুর্নীতি, অর্থাৎ যারা প্রচুর টাকা যাতে তারা কামাই করতে পারে, প্রচুর টাকা যেন তারা জমায় রাখতে পারে, এই জন্যই তো লোকজনকে তারা বঞ্চিত করছে, লোকজনকে গুম করছে, যারা এই বিরুদ্ধে কথা বলছে তাদেরকে গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, আবার সীমান্ত ওই পারে নিয়ে চলে গেছে। এখন এই যে পতন হয়েছে, কিন্তু এই দুর্নীতিবাজদের তো পতন হয় নাই। এর জন্য হয়তো আমাদের আবার নতুন করে কথা বলতে হবে, এই সরকারের কানে পানি দিতে হবে যে আপনারা যেটা করতেছেন এটা কিন্তু আপনারা টোটালি আনপপুলার হয়ে যাচ্ছেন। একজন ব্যক্তি যে ভারতে বহু বছর কাটাই আসছে, তার কিন্তু এত আগ বাড়াই কথা বলাটা তার ঠিক হয় না, তার কিন্তু চিন্তা করতে হবে যে ওই যে খালেদ মোশাররফের যে উদাহরণটা দিলেন, কারেক্ট উদাহরণ, এটা কিন্তু উদাহরণটা কিন্তু সঠিক উদাহরণ। খালেদ মোশাররফ প্রো ইন্ডিয়ান কোন স্টু ছিল না, সে ছিল একজন দেশপ্রেমিক লোক, একজন মেধাবী এবং একজন মুক্তিযোদ্ধা। আহত হয়েছে, সেই লোকটাকে মারা গেল ওই ইসের উপরে ভিত্তি করে, ওই রিউমারের উপরে ভিত্তি করে। এখানে একজন ব্যক্তি যে বহু বছর এসে রয়েছে আপনার ইন্ডিয়ায় রয়েছে, এবং সে শহীদ সালের মধ্যে চলেও আসছে, ঠিক আছে, থাকতে পারে, যে কোনো পরিস্থিতি থাকতে পারে, কিন্তু সে যে এখানে এস আলমের মতো একটা লোককে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করতেছে, এস আলমের কোম্পানির গাড়িতে সে আসছে, এস